জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটি আলোচনা করছি। আজকের এটি আমাদের অষ্টম লেকচার। লেকচারের শিরোনাম রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং 1। রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং চ্যাপ্টার থেকে দুইটা লেকচার হবে। আজকের এটি প্রথম লেকচার। তো শুরুতে আমরা দেখছি আজকের লেকচারের লার্নিং অবজেক্টিভস। ওকে, so learning objectives of this lecture: distinguish between relevant and irrelevant cost and revenues in decisions. Distinguish between relevant and irrelevant cost and revenues. আমরা আলাদা করতে পারবো যে কোন খরচগুলো রিলেভেন্ট, দ্যাট মিন্স প্রাসঙ্গিক, এবং কোন খরচগুলো অপ্রাসঙ্গিক, কোন রেভিনিউটা প্রাসঙ্গিক এবং কোন রেভিনিউগুলো আমাদের জন্য অপ্রাসঙ্গিক, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটা আমরা আলাদা করতে পারবো। and then prepare analysis showing whether to accept or reject a special order. আমরা অ্যানালাইসিস তৈরি করতে পারবো অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা স্পেশাল অর্ডার। whether to make or buy a component, আমরা কি একটা কম্পোনেন্ট তৈরি করব না ক্রয় করব, আমরা কি একটা প্রোডাক্ট তৈরি করব না ক্রয় করব, এই বিষয়ে আমরা অ্যানালাইসিস তৈরি করতে পারবো। ওকে, তো ডিসিশন মেকিং 6 কি কনসেপ্টস। এই ডিসিশন মেকিং নেওয়ার ক্ষেত্রে 6টা কি কনসেপ্ট রয়েছে, আমরা একে একে দেখছি। কি কনসেপ্ট 1। ওকে, every decision involves choosing from among at least 2 alternatives. Every decision involves choosing from among at least 2 alternatives. অর্থাৎ প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকে at least 2টা অল্টারনেটিভ থাকবে, যেখান থেকে আমরা একটা চুজ করব। So therefore the first step in decision making is define the alternatives being considered. আমাদের প্রথম স্টেপ হচ্ছে ডিসিশন মেকিং এর যে অল্টারনেটিভস গুলো কি কি আছে যা আমরা কনসিডার করতে যাচ্ছি। সুতরাং অল্টারনেটিভস আমাদের ডিফাইন করতে হবে। এটা হচ্ছে আমাদের কি কনসেপ্ট 1। দেন কি কনসেপ্ট 2। once you have defined the alternatives, you need to identify the criteria for choosing among them. আমরা যখন একটা অল্টারনেটিভস গুলা ডিফাইন করতে পারলাম, এরপরে আমাদের প্রয়োজন হবে যে আমরা কোনটা পছন্দ করব, কোনটা চুজ করব, তার ক্রাইটেরিয়া গুলো কি কি হবে সেগুলো আমরা আইডেন্টিফাই করব। and relevant cost and relevant revenue should be considered when making decision. Only relevant cost and relevant revenues should be considered when making decision. যখন আমরা একটা সিদ্ধান্ত নিতে যাব, সেক্ষেত্রে রিলেভেন্ট কস্ট এবং রিলেভেন্ট রেভিনিউস গুলো আমাদের কনসিডার করতে হবে। রিলেভেন্ট কস্ট মিন্স হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে খরচগুলা প্রভাব বিস্তার করে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে খরচগুলা প্রাসঙ্গিক, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে রেভিনিউটা প্রাসঙ্গিক, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে রেভিনিউগুলা আমাদের প্রভাব বিস্তার করে, অর্থাৎ সিদ্ধান্ত পরিবর্তন করতে সহায়তা করে বা সিদ্ধান্ত পরিবর্তন করে থাকে যে খরচগুলা এবং যে রেভিনিউগুলা, সেগুলো কি বলছি আমরা রিলেভেন্ট কস্ট অ্যান্ড রিলেভেন্ট রেভিনিউ। irrelevant cost and irrelevant revenues should be ignored when making decision. আমরা যখন সিদ্ধান্ত নিব তখন irrelevant cost এবং irrelevant revenues এগুলো আমরা কনসিডার করব না, এগুলোকে আমরা ইগনোর করব। irrelevant কোনটা, যেগুলো আমাদের প্রাসঙ্গিক না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে
যে খরচগুলো এবং যে রেভিনিউগুলো কোনো প্রভাব বিস্তার করে না অথবা সিদ্ধান্তের নেওয়ার ক্ষেত্রে কোনো সে সিদ্ধান্ত পরিবর্তনে কোনো সহায়তা করে না, সেগুলোকে বলছি আমরা irrelevant cost and irrelevant revenues. Okay. Then key concept 3. Key concept 3, the key to effective decision making is differential analysis, focusing on the future cost and revenues that differ between the alternatives. দেন কি কনসেপ্ট 3 হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে শুধু ডিফারেন্সিয়াল অ্যানালাইসিসটাই ফোকাসিং করা হয়, ফিউচার কস্টের এবং রেভিনিউ, যে কস্ট বা রেভিনিউ দুইটা অল্টারনেটিভের মধ্যে ডিফারেন্সিয়েট হবে। এভরিথিং এলস ইজ ইরিলেভেন্ট অ্যান্ড শুড বি ইগনোরড। এর বাইরের সবগুলোই হচ্ছে ইরিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক এবং এগুলোকে আমরা ইগনোর করব। শুধুমাত্র ভবিষ্যৎ খরচ বা রেভিনিউর ক্ষেত্রে দুইটা অল্টারনেটিভের মধ্যে যে ডিফারেন্স হয় তাকে বলছি আমরা ডিফারেন্সিয়াল কস্ট। যদি কোনো খরচ এটা ডিফারেন্সিয়াল না হয় তাহলে এটা ইরিলেভেন্ট এবং এটাকে আমরা ইগনোর করব। A future cost that differ between any two alternatives is known as differential cost. Okay. A future revenue that differs between any two alternatives is known as differential revenue. Okay. An incremental cost is an increase in cost between two alternatives. দুইটা alternatives এর মধ্যে যে খরচটা ইনক্রিজ করে তাকে বলছি আমরা ইনক্রিমেন্টাল কস্ট। An avoidable cost is cost. Okay. An avoidable cost is cost that can be eliminated by choosing all on alternatives over another. যদি আমরা একটা অল্টারনেটিভ গ্রহণ করি তাহলে যে খরচটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো, বাদ দিতে পারবো, তাকে বলছি আমরা অ্যাভয়েডেবল কস্ট। ওকে, এটা হচ্ছে কি কনসেপ্ট 3, ডিফারেন্সিয়াল কস্ট, ডিফারেন্সিয়াল রেভিনিউ, ইনক্রিমেন্টাল কস্ট এবং অ্যাভয়েডেবল কস্ট। ওকে, দেন কি concept 4, sunk costs are always irrelevant when choosing among alternatives. যখন আমরা অল্টারনেটিভ চুজ করতে যাব তখন সান কস্ট সব সময় ইরিলেভেন্ট, এটা রিলেভেন্ট না। সো হোয়াট ইজ সান কস্ট? আমরা চ্যাপ্টার 2 তে বা ক্লাস 2 তে আমরা আলোচনা করে এসেছিলাম সান কস্ট কি। ওকে, a sunk cost is a cost that has already been incurred and cannot be changed regardless of what a manager decides to do. যে খরচটা অলরেডি সংগঠিত হয়েছে এবং ম্যানেজারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তনে সে কোনো প্রভাব রাখে না, তাকে বলছি আমরা সান কস্ট। অর্থাৎ যে কস্টটা ডুবন্ত কস্ট, সানক কস্ট, যে কস্টটা অলরেডি সংগঠিত হয়েছে এরকমের খরচকে বলছি আমরা সান কস্ট। এবং এই সান কস্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে প্রভাব বিস্তার করে না, এটা হচ্ছে ইরিলেভেন্ট কস্ট। দেন কি কনসেপ্ট 5, future cost and revenues that do not differ between alternatives are irrelevant. যদি ফিউচার কোনো খরচ হয়, আমরা বলেছিলাম ফিউচার কস্ট হচ্ছে রিলেভেন্ট কস্ট, বাট এই ফিউচার কস্ট যদি দুইটা অল্টারনেটিভের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট তৈরি না করে, কোনো ডিফারেন্স না হয় দুই খরচের মধ্যে, তাহলে এটা হচ্ছে ইরিলেভেন্ট কস্ট টু দ্য ডিসিশন মেকিং প্রসেস। তো এক্ষেত্রে এই ফিউচার কস্ট হওয়া সত্ত্বেও তাকে বলবো আমরা ইরিলেভেন্ট কস্ট। ওকে, দেন কি কনসেপ্ট 6, অপরচুনিটি কস্ট অলসো নিড টু বি কনসিডার্ড হোয়েন মেকিং ডিসিশন। যখন আমরা সিদ্ধান্ত নিব তখন অপরচুনিটি কস্টকেও আমাদের কনসিডার করতে হবে। এখন অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় কি, এটাও আমরা ক্লাস 2 এ আলোচনা করে এসেছি। An opportunity cost is the potential benefit that is given up when an alternative is selected over another. যদি আমরা একটা অল্টারনেটিভ অ্যাকসেপ্ট করতে যাই, গ্রহণ করতে যাই, যেটা সবচেয়ে বেশি বেনিফিট আমাকে দিচ্ছে,
তাহলে সেকেন্ড অল্টারনেটিভস যে বেনিফিট দিয়েছিল সেটাকে তো আমি লিভ করছি, গিভ আপ করছি। এই যে সুযোগটাকে আমি গিভ আপ করলাম, লিভ করলাম, তাকে বলছি অপরচুনিটি কস্ট। অ্যান্ড অপরচুনিটি কস্ট অলসো শুড বি কনসিডার্ড when we are going to take a decision, and opportunity cost also relevant cost. Management decision making process like this, okay, management decision making process টা এরকমই হয়ে থাকে: identify the problems and assign responsibility, then determine and evaluate possible course of action. এখানে অনেকগুলো চয়েস থাকবে, চয়েস এ বি সি। এক্ষেত্রে আমরা কোনটা ইভালুয়েট করব বা কোনটাকে আমরা চুজ করব। অ্যান্ড মেক ডিসিশন। এই অল্টারনেটিভস গুলোকে আমরা ইভ্যালুয়েশন করে আমরা একটা চুজ করব, একটা ডিসিশন নিয়ে থাকবো। এখানে দেখতে পাচ্ছেন তারা চয়েস বি চয়েস করেছে এবং এ এবং সি কে তারা অ্যাভয়েড করেছে। অ্যান্ড দেন রিভিউ রেজাল্টস অফ দ্য ডিসিশন, দেন এরপরে রিভিউ করা হবে রেজাল্ট। এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং প্রসেস। আমরা একটু দেখিয়ে দিলাম। দিস ইজ দ্য ওয়ে, this is the process for making decision of management. Okay, তাহলে আমরা কি দেখলাম? আমরা এখানে দেখেছিলাম 6টা কি কনসেপ্ট। এই 6টা কি কনসেপ্ট এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফর মেকিং ডিসিশন। সো আমরা এই 6টা কি কনসেপ্ট একটু আবার এট এ গ্লান্সে বলে আসছি, দেখি। ফার্স্ট কি কনসেপ্ট, ডিফাইন অল্টারনেটিভস। আমরা অল্টারনেটিভস গুলোকে ডিফাইন করব। দেন সেকেন্ড কি কনসেপ্ট, আইডেন্টিফাই দ্য ক্রাইটেরিয়া, যে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা অল্টারনেটিভস, যে কোনো একটা অল্টারনেটিভসকে আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে রিলেভেন্ট কস্ট কি, ইরিলেভেন্ট কস্ট কি, সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। দিস ইজ দ্য সেকেন্ড কি কনসেপ্ট, আইদার রিলেভেন্ট কস্ট or irrelevant cost, relevant revenue or irrelevant revenue. Then key concept 3, differential cost or differential revenue, incremental cost or incremental revenue, and avoidable cost. এটা ছিল আমাদের key concept 3, differential cost, incremental cost, and avoidable cost. Then key concept 4, key concept of 4 was the sunk cost. Then key concept 5, future cost. Sunk cost আমরা বলছি irrelevant, future cost relevant. Future cost relevant, তবে এই future cost দুইটা alternatives এর মধ্যে ডিফারেন্সিয়েট হতে হবে। Then finally key concept 6, opportunity cost. Opportunity cost হচ্ছে আমরা যেটাকে গিভ আপ করছি, একটা বেটার অল্টারনেটিভ গ্রহণ করতে গিয়া সেকেন্ড হাইয়েস্ট অল্টারনেটিভ যেটাকে আমরা লিভ করেছি, গিভ আপ করেছি, তাকে বলছি আমরা অপরচুনিটি কস্ট, অর্থাৎ যে সুযোগটা আমরা নিচ্ছি না বা হারিয়েছি। ওকে, আইডেন্টিফাই রিলেভেন্ট কস্ট, আমরা এটা দেখছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনটা রিলেভেন্ট কস্ট এবং কোনটা ইরিলেভেন্ট কস্ট। কারণ রিলেভেন্ট কস্ট না হলে, রিলেভেন্ট কস্ট কি আমরা শুধু কনসিডার করছি ফর মেকিং, ফর চুজিং অল্টারনেটিভস। ওকে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব বা আইডেন্টিফাই করার চেষ্টা করব রিলেভেন্ট কস্টকে। সিনথিয়া, a Boston student, is considering visiting her friend in New York. সিনথিয়া থাকে বোস্টনে, সে ভিজিট করতে চাচ্ছে তার ফ্রেন্ড থাকে নিউ ইয়র্কে, তার বাসায়। she can drive or take the train, সে নিজের গাড়ি ড্রাইভ করে যেতে পারে অথবা ট্রেনে করে যেতে পারে। বাই কার, it is 230 miles to her friend's apartment. এটা হচ্ছে 230 মাইলস দূরে তার ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টসটা। she is trying to decide which alternative is less expensive and has gathered the following information. সে চেষ্টা করতেছে, she is trying to decide which alternative is less expensive, কোন অল্টারনেটিভসটা কম খরচ হবে, এবং কিছু সে ইনফরমেশন গ্যাদার করছে, আমরা দেখছি। অটোমোবাইলস কস্ট বেসড অন 10,000 মাইলস ড্রাইভেন পার ইয়ার, তার গাড়ি ধরে নেওয়া হয়েছে, তার গাড়িটা বছরে 10,000 মাইল ড্রাইভ করে, এই বেসিসে আমরা খরচগুলোকে কনসিডার করছি। সো নাম্বার 1, কিছু ইনফরমেশন এখানে আমাদের গ্যাদার করছি, সেই ইনফরমেশনগুলো দেখে নিচ্ছি।
তো নাম্বার 1, annual estate land depreciation. annual estate land depreciation হচ্ছে 2800 এবং পার মাইল হচ্ছে 0.280। এটা কিভাবে এসেছে এখানে দেয়া আছে যে এই গাড়ির ক্রয় মূল্য ছিল $24,000 মাইনাস স্যালভেজ ভ্যালু 10,000 ডিভাইডেড বাই 5 ইয়ার্স। যদি আমরা ক্রয় মূল্য থেকে স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে লাইফ অফ এস্টিমেটেড লাইফ অফ দ্য কার দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে পেয়ে যাচ্ছি পার ইয়ার ডিপ্রিসিয়েশন। সো পার ইয়ার ডিপ্রিসিয়েশন $2,800 এবং পার ইয়ার এই গাড়িটা ড্রাইভ করবে 10,000 মাইলস। দ্যাট মিনস depreciation per mile is 0.280. Then cost of gasoline per mile is 0.100. কিভাবে? পার গ্যালন গ্যাসোলিনের দাম হচ্ছে $2.70 এবং 1 গ্যালনে এই গাড়িটা যাতায়াত করতে পারে 27 মাইল পার গ্যালন। যদি পার গ্যালনে 27 মাইল সে চলতে পারে তাহলে পার মাইলে কস্ট হচ্ছে গ্যাসোলিন পারপাস 0.100। annual cost of auto insurance and license. annual auto insurance license cost হচ্ছে 1,380, so per mile 0.138. maintenance and repairs per mile cost 0.065. parking fees at school annual হচ্ছে 360 এবং পার মাইল হচ্ছে 0.036. so total average cost per mile 0.619. এখানে মেইনটেনেন্স এন্ড রিপেয়ার কস্ট হচ্ছে যেটা সেটা পার মান্থ হচ্ছে 45, তাতে 8 মাস বা 8 মান্থ এটা চলাচল করে। এই 45 ইনটু 8 ডিভাইডেড বাই 10,000 তাতে আসছে 0.065. okay, so this is the information. so the automobile information আমরা কন্টিনিউ করছি। অটোমোবাইল কস্ট বেসড অন 10,000 মাইলস ড্রাইভেন পার ইয়ার, যেটা আমরা অলরেডি বের করে দেখিয়েছি এই প্রিভিয়াস স্লাইডে, সেটা এখানে আবার আমরা নিয়ে আসছি। এটা এখানে দেওয়া আছে 1 2 3 4 6, আমাদের 6টা ইনফরমেশন দেওয়া ছিল, 6টা। তাতে দেখেছিলাম কস্ট পার মাইল 0.619। এর বাইরেও কিছু এডিশনাল ইনফরমেশন রয়েছে, সেগুলো এরকমের 7 রিডাকশন ইন রিসেল ভ্যালু অফ কার পার মাইল অফ ওয়্যার। অর্থাৎ যদি এই গাড়িটা পার মাইল চলে তাহলে রিসেল যে ভ্যালু থাকার কথা সেখান থেকে রিডিউস হয় 0.026। রাউন্ড ট্রিপ ট্রেন ফেয়ার $104। অর্থাৎ ট্রেনে যদি সে যাতায়াত করতে যায় বুস্টন থেকে নিউ ইয়র্কে, তাহলে যাবে এবং আসবে এই রাউন্ড ট্রিপে ট্রেন ফেয়ার হচ্ছে $104। বেনিফিটস অফ রিল্যাক্সিং অন ট্রেন ট্রিপ, যদি সে ট্রেনে যাতায়াত করে তাহলে একটা বেনিফিট আছে। গাড়িতে ড্রাইভ করলে তাকে গাড়িটা ড্রাইভ করতে হবে নিজেকে, আর যদি ট্রেনে যায় তা সে রিল্যাক্স করে যেতে পারবে। এখন রিল্যাক্স করে যেতে যে পারবে এটার বেনিফিটটা আমরা ফিনান্সিয়ালি মেজার করতে পারছি না, সুতরাং এটা ফিনান্সিয়ালি মেজার করা সম্ভব না, বাট এখানে বেনিফিট আছে, রিল্যাক্স করতে পারবে, তাকে ড্রাইভ করতে হচ্ছে না, আরামে যেতে পারছেন। ওকে, দেন 10 কস্ট অফ পুটিং ডগ ইন কিনেল হোয়াইল গন। যখন সে যাবে তখন তার কুকুরটাকে যে কুড়ে ঘরে রাখবে তার ভাড়া হচ্ছে 40। অ্যান্ড বেনিফিট অফ হ্যাভিং কার ইন নিউ ইয়র্কে যদি সে তার নিজের গাড়ি নিয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পর একটা বেনিফিট আছে, সে গাড়িতে মুভ করতে পারবে, যাতায়াত করতে পারবে, বাট এটার বেনিফিট কত সেটা আমরা ফিনান্সিয়াল অ্যামাউন্টে কনভার্ট করতে পারছি না। হ্যাসেল অফ পার্কিং কার ইন নিউ ইয়র্কে গাড়ি নিয়ে গেলে সেখানে পার্কিং করা একটা হ্যাসেল হবে এবং সেই হ্যাসেলের পরিমাণটা আমরা ফিনান্সিয়াল অ্যামাউন্টে কনভার্ট করতে পারছি না, বাট আমরা এটা কোয়ালিটেটিভ, আমরা গুণগত একটা অ্যামাউন্ট, গুণগত একটা দিক যে একটা হ্যাসেল আছে
গাড়িকে পার্কিং করতে রাখার জন্য। অ্যান্ড পার ডে কস্ট অফ পার্কিং কার ইন নিউ ইয়র্ক, যদি নিউ ইয়র্কে গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে পার ডে পার্কিং কস্ট হচ্ছে $25। ওকে, দিস আর দ্য ইনফরমেশন। এখন ইনফরমেশন যে 13টা ইনফরমেশন এখানে দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 12 অ্যান্ড 13, এই 13টা ইনফরমেশনের মধ্যে বা 13টা যে ডাটা আমরা পেয়েছি, ডাটার মধ্যে কোনটা রিলেভেন্ট এবং কোনটা রিলেভেন্ট না, we have to consider, we have to evaluate, we have to measure the which are considered and which are not considered. Okay, fine, we are going to find out the which cost is, which element is relevant and which are not relevant, that means irrelevant. Okay, so which cost and benefits are relevant in Cynthia's decision? Cynthia decision নেওয়ার ক্ষেত্রে এই যে 13টা আমরা খরচ দেখলাম বা বেনিফিট দেখলাম, অথবা 13টা যে আমাদের এলিমেন্টস দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা আমাদের রিলেভেন্ট এবং কোনটা রিলেভেন্ট না সেটা আমরা খুঁজে দেখছি। ফার্স্ট অফ অল, দ্য কস্ট of the car is a sunk cost and is not relevant to the current decision. এই যে গাড়ির কস্ট প্রাইস যেটা ছিল $25,000 মেবি, হ্যাঁ $24,000, এই যে $24,000 গাড়িটার যে ক্রয় মূল্য ছিল, এই মূল্যটা রিলেভেন্ট না, কারণ এই খরচ অলরেডি সংগঠিত হয়ে গিয়েছে। যদি সিনথিয়া এই কারটা নিয়ে নিউ ইয়র্কে যায় তাহলেও খরচ কোনো ভেরি করবে না, আর যদি সে ট্রেনে করে যায় তাহলেও খরচের উপর কোনো প্রভাব পড়ছে না, এই খরচটা অলরেডি সংগঠিত হয়ে গিয়েছে। সুতরাং ইট ইজ এ সান কস্ট, এটা রিলেভেন্ট না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আমরা এগুলা একটা একটা করে দেখব। কেন দেখব? কারণ আমাদের এই টোটাল চ্যাপ্টারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রিলেভেন্ট কস্টটা ইম্পর্ট্যান্ট। তো আমরা খুঁজতেছি যে কোন কস্টটা রিলেভেন্ট এবং কোন কস্টটা রিলেভেন্ট না, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে হুইচ আর রিলেভেন্ট and which are irrelevant. Okay, the annual cost of insurance is not relevant. It will remain the same if she drives or takes the train. Annual insurance cost তো এটা ফিক্সড কস্ট, এটা গাড়ি ড্রাইভ করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। যদি সে ট্রেনে যায় তাহলেও খরচটা পেড করতে হবে, যদি সে গাড়ি নিয়ে যায় তাহলেও তাকে খরচটা পেড করতে হচ্ছে। সুতরাং this is not relevant. However, the cost of gasoline is clearly relevant. If she decides to drive, যদি সে ড্রাইভ করার চিন্তা করে, if she takes the train, she would avoid the cost of gasoline. So the cost differs between alternatives. যদি সে ট্রেনে যায় তাহলে তাকে তো আর গ্যাস পারপাস বা গ্যাসোলিন পারচেস করতে হচ্ছে না ট্রেনে যাত্রা করলে, বাট যদি সে গাড়িটা নিয়ে যায়, যদি সে কারটা নিয়ে যায় তাহলে তাকে গ্যাসোলিন কিনতে হচ্ছে ড্রাইভ করার জন্য। সুতরাং এই খরচটা রিলেভেন্ট এবং এটা দুইটা অল্টারনেটিভসের মধ্যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে। সো গ্যাসোলিন কস্টটা রিলেভেন্ট কস্ট। ওকে, then the cost of maintenance and repairs is also relevant. In long run, this cost depended upon miles driven. মেইনটেনেন্স এন্ড রিপেয়ার কস্ট ইজ রিলেভেন্ট বিকজ যদি লং রানে জার্নি করতে যায় তাহলে এটা রিপেয়ার করার প্রয়োজন হতে পারে, মেইনটেনেন্স করার প্রয়োজন হয়, সুতরাং এটা রিলেভেন্ট কস্ট। দ্য মান্থলি স্কুল পার্কিং ফি ইজ নট রিলেভেন্ট বিকজ ইট মাস্ট বি পেইড ইফ সিনথিয়া ড্রাইভস অর টেকস দ্য ট্রেন। যেহেতু মান্থলি স্কুলে যে গাড়িটা পার্কিং করে রাখা হয় এটা মান্থলি ফি, আইদার যদি সে 2 দিন রাখে না নাও রাখে তাহলেও দিতে হচ্ছে, সুতরাং এটা irrelevant cost. So at this point we can see the same of average cost of 0.6 or 9 per mile are relevant and others are not. তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে অ্যামাউন্টটা আসছিল 0.6 or 9, 0.6 or 9 এটা আমাদের হচ্ছে রিলেভেন্ট অ্যান্ড বাকিগুলো আমাদের at this point we can see that some of the average cost of 0.6 or 9 per mile are relevant and others are not.
অর্থাৎ এই যে 0.619 পার মাইলে যে খরচ হচ্ছে এভারেজ কস্ট, এখানে যে এলিমেন্টস গুলো দেওয়া আছে সবগুলো রিলেভেন্ট না, কিছু রিলেভেন্ট এবং কিছু রিলেভেন্ট না। ওকে, the decide in resale value due to additional miles is relevant cost. The decline in resale value due to additional miles is relevant cost. যদি সে গাড়িটা চলে তাহলে রিসেল ভ্যালু ডিক্রিজ করবে, সুতরাং এটা রিলেভেন্ট। যদি আমি গাড়িটা বিক্রি করতে চাই, এখন যে 230 মাইলস প্লাস 230 মাইলস 460 মাইলস অর্থাৎ আপ ডাউন যাতায়াতের মধ্যে যদি যাতায়াত অর্থাৎ যাওয়া এবং আসায় সে যদি 460 মাইলস যাতায়াত করে, এই যাতায়াত করার ফলে রিসেল ভ্যালু ডিক্লাইন করবে, সো ইট ইজ রিলেভেন্ট। দ্য রাউন্ড ট্রিপ ট্রেন ফি বা ট্রেন ফেয়ার is clearly relevant if she drives, the cost can be avoid. যদি সে ড্রাইভ করে যায় তাহলে এই ট্রেন ফিটা বা ট্রেন ফেয়ারটা অ্যাভয়েড করার সুযোগ আছে, সুতরাং এটা রিলেভেন্ট কস্ট ক্লিয়ারলি। রিল্যাক্সিং on trains is relevant even though it is difficult to assign a dollar value of the benefit. Relaxing on the train এটা রিলেভেন্ট, অর্থাৎ গাড়িতে গেলে সে রিল্যাক্স করতে পারছে না, তাকে ড্রাইভ করতে হবে। কার নিয়ে গেলে তাকে ড্রাইভ করতে হচ্ছে, কিন্তু ট্রেনে গেলে সে আরামে করে রিল্যাক্স করে যেতে পারবে, সুতরাং এটা রিলেভেন্ট। বাট এই অ্যামাউন্টটা আমরা ফিনান্সিয়ালি বেনিফিট করা খুব ডিফিকাল্ট। দেন the kennel cost is not relevant because Cynthia will incur the cost if she drives or takes the train. অর্থাৎ যে কুকুরটা যেখানে রেখে যাবে কুড়ে ঘর, সেটা রিলেভেন্ট না, সেই ঘরের খরচটা রিলেভেন্ট না, কারণ এটা ড্রাইভ করলেও দিতে হবে অথবা ট্রেনে করে গেলেও তাকে দিতে হচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছি আমরা কিছু রিলেভেন্ট কিছু রিলেভেন্ট না। দ্য কস্ট অফ পার্কিং ইন নিউ ইয়র্ক ইজ রিলেভেন্ট, এটা রিলেভেন্ট। অর্থাৎ যদি গাড়িটা সে নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছে, এখানে পার্কিং করে রাখতে হবে এবং কিছু খরচ হবে। বাট ইট ক্যান বি অ্যাভয়েডেড ইফ শি টেকস দ্য ট্রেন, যদি সে ট্রেনে যাতায়াত করে তাহলে এই খরচটাকে অ্যাভয়েড করার সুযোগ আছে। ওকে, দ্য বেনিফিটস অফ হ্যাভিং এ কার ইন নিউ ইয়র্ক অ্যান্ড দ্য প্রবলেমস অফ ফেসিং দ্য পার্কিং স্পেস আর বোথ রিলেভেন্ট বাট আর ডিফিকাল্ট টু অ্যাসাইন ইন ডলার। এই দুটোই রিলেভেন্ট, কারণ গাড়ি থাকলে সুবিধা আছে নিউ ইয়র্কে গিয়ে, আবার গাড়ি রাখার জন্য পার্কিং এর জন্য একটা হ্যাসেল আছে, এটাও রিলেভেন্ট, কারণ হ্যাসেল তাকে বহন করতে হবে গাড়ি নিয়ে গেলে। বাট এটাকে আমাদের ফিনান্সিয়ালি মেজার করা একটু কঠিন হচ্ছে, সো এটা ডিফিকাল্ট। সো আমরা রিলেভেন্ট কস্ট অফ ড্রাইভিং আমরা কতটুকু পাচ্ছি সেটা দেখে নিচ্ছি। গ্যাসোলিন 460 মাইল ইন্টু 0.100 per mile, that means $46. 460 miles, that means round trip 230 যাওয়া এবং 230 আবার ব্যাক করে আসা, that means 460 miles. Maintenance 460 mile into 0.065 per mile, that means $29.90. Okay, and parking in Newark, deduction in resale 460 mile into 0.026 per mile, that means 11.96, also relevant. Parking in Newark 2 days and 25 per day, $50 relevant. So total relevant cost of driving $137.86. অর্থাৎ যদি গাড়ি ড্রাইভ করা হয় তাহলে তাকে $137.86 খরচ হচ্ছে। যদি ড্রাইভের পরিবর্তে কার নিয়ে যাওয়ার পরিবর্তে যদি সে ট্রেনে যাতায়াত করে তাহলে সে এই $137.86 অ্যাভয়েড করতে পারবে। ট্রেনে গেলে এই টাকাটা সে অ্যাভয়েড করতে পারছে। ওকে, রিলেভেন্ট ফিনান্সিয়াল কস্ট অফ টেকিং দ্য ট্রেন, যদি ট্রেনে যাতায়াত করা হয় তাহলে রিলেভেন্ট কস্ট হচ্ছে রাউন্ড ট্রিপ টিকিট $104। যদি সে ট্রেনে যাতায়াত করে তাহলে ট্রেন ফেয়ার হচ্ছে আসা এবং যাওয়া মিলে হচ্ছে $104. So from a financial standpoint, Cynthia would be better off taking the train. অর্থাৎ অধিকতর সুবিধা হচ্ছে যদি সে ট্রেনে যাতায়াত করে ফিনান্সিয়াল পয়েন্ট থেকে, টু ভিজিট হার ফ্রেন্ডস,
তার ফ্রেন্ডের বাসায় যদি সে ভিজিট করতে চায় তাহলে ফিনান্সিয়ালের দিক থেকে তার বেটার হচ্ছে ট্রেনে যাওয়াটা, কারণ ট্রেনে যদি সে যাতায়াত করে তাহলে তার খরচ হচ্ছে $104, বাট যদি সে কার নিয়ে যায় তাহলে তার খরচ হচ্ছে $137.86. Some of the non-financial factors may influence her final decision. এখন ফিনান্সিয়ালি ক্ষেত্রে ট্রেন ইজ বেটার, বাট যে নন ফিনান্সিয়াল বিষয়গুলো আছে, নিউ ইয়র্কে যাওয়ার পরে গাড়ি থাকার সুবিধাটা, তারপরে গাড়ি পার্কিং এর একটা হ্যাসেলের বিষয় আছে গাড়ি নিয়ে গেলে, তো এগুলো মিলে যেগুলো আমরা ফিনান্সিয়ালি ডিফিকাল্টিস মেজার করা, এইগুলো কনসিডার করার পরে সে ফাইনাল ডিসিশন নিয়ে থাকবে যে হুইচ ইজ বেটার ফর হার, আইদার ট্রেন অর ড্রাইভিং। বাট ফিনান্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট থেকে ট্রেনটা হচ্ছে তার জন্য বেটার অফ টেকিং দ্য ট্রেন। ওকে, তো আমরা বুঝতে পেরেছি যে কোন কস্টটা রিলেভেন্ট এবং কোন কস্টটা রিলেভেন্ট না, যে খরচগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, অর্থাৎ ট্রেন এবং কারের মধ্যে যে খরচগুলো ডিফারেন্সিয়েট তৈরি করেছিল যাতায়াতের ক্ষেত্রে তাকেই বলছি আমরা রিলেভেন্ট। আর যে খরচগুলো মানে একটা যদি আমরা গ্রহণ করি তাহলে অন্যটার ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারছি না, তাকে বলছি আমরা ইররিলেভেন্ট কস্ট। ওকে, সো টাইপস অফ অল্টারনেটিভস চয়েস ডিসিশন, এখানে 6টা অল্টারনেটিভ রয়েছে, 6 ধরনের আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। নাম্বার 1, accept an order at a special price, then make or buy component parts or finished product, sell or process further, আমরা কি এখানেই বিক্রি করে দেবো না আরো একটু ফার্দার প্রসেস করব। দেন রিপেয়ার, রিটেইন or replace equipment, আমরা কি এই মেশিনটা বা ইকুইপমেন্টটা আমরা কি ধরে রাখবো না এটাকে রিপ্লেসমেন্ট করব। eliminate an unprofitable business segment or product, যে প্রোডাক্টটা এখন প্রফিট দিচ্ছে না বা লস বেয়ার করছে এই ধরনের একটা কোনো বিজনেস সেগমেন্ট কি আমরা বন্ধ করে দিব, এলিমিনেট করব, বা প্রোডাক্টকে আমরা কি বন্ধ করে দিব কিনা। and allocated limited resources, যেক্ষেত্রে লিমিটেড রিসোর্স থাকে তো সেক্ষেত্রে এই রিসোর্স দ্বারা আমরা কোন প্রোডাক্টটা বেশি উৎপাদন করব বা কোন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আমরা এমফাসাইজ দিব। যদি লিমিটেড রিসোর্স হয় তাহলে এই রিসোর্সটা আমরা কোন প্রোডাক্টের ক্ষেত্রে ব্যয় করতে চাই। এই মূলত এই 6 ধরনের আমাদের অল্টারনেটিভস রয়েছে, আমরা এগুলো দেখার চেষ্টা করব এই চ্যাপ্টারে। ওকে, আজকে দেখব শুধু আমাদের দুইটা, accept an special order at a special price, অথবা accept an special orderও বলতে পারছি আমরা, make or buy components, parts or finished product। আমরা ফিনিশড প্রোডাক্ট হতে পারে, একটা পার্টস হতে পারে কম্পোনেন্টের, এটা কি আমরা নিজেরা প্রডিউস করব না বাহির থেকে উৎপাদন করব, আমরা নিজেরা কি উৎপাদন করব প্রডিউস করব না বাহির থেকে পারচেজ করব, মানে আউটসোর্সিং করব কিনা সেটা। ওকে, সো ফার্স্ট অফ অল স্পেশাল অর্ডার। A special order is a one-time order that is not considered part of the company's normal ongoing business. এটা একটা স্পেশাল অর্ডার, এটা নরমালি যে স্বাভাবিক যে বিজনেস কার্যক্রম হয় তার সাথে এটাকে কনসিডার করা যাচ্ছে না, এটা ওর পার্ট না। When analyzing a special order, only the incremental cost and benefit are relevant. যখন আমরা স্পেশাল অর্ডার নিয়ে অ্যানালাইসিস করতে যাব তখন অনলি ইনক্রিমেন্টাল কস্ট অ্যান্ড বেনিফিটটা কি রিলেভেন্ট হিসেবে আমরা কনসিডার করছি। Since the existing fixed manufacturing overhead cost would not be affected by the order, they are not relevant. যদি কোনো ফিক্সড কস্ট অর্থাৎ স্পেশাল অর্ডার ছাড়া পণ্য প্রোডাকশনের ক্ষেত্রে যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টগুলো রয়েছে যেটা এর উপরে কোনো এফেক্ট করবে না, এই ধরনের ফিক্সড কস্টকে আমরা রিলেভেন্ট বলবো না বা কনসিডার করছি না। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি স্পেশাল অর্ডারের ক্ষেত্রে। Jet Incorporation makes a single product whose normal selling price is $20 per unit. A foreign distributor offers to purchase 3,000 units for $10 per unit. This is a one-time order that would not affect
দ্য কোম্পানিজ রেগুলার বিজনেসেস। এটা হচ্ছে একটা অন টাইম অর্ডার, এটা কোম্পানির রেগুলার বিজনেসে কোনো প্রভাব বিস্তার করবে না। অ্যানুয়াল ক্যাপাসিটি ইজ 10,000 ইউনিট। Annual capacity is 10,000 units of jet incorporation, but jet incorporation is currently producing and selling only 5,000 units. Jet incorporationের প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 10,000 ইউনিটস, সে বর্তমানে প্রডিউস করছে এবং সেল করছে অনলি 5,000 ইউনিট। সুতরাং তার 5,000 ইউনিটস আইডিয়াল ক্যাপাসিটি রয়ে গেছে। এই জন্য তার এক্সট্রা ফিক্সড কস্ট অথবা এক্সট্রা মেশিনারির প্রয়োজন হবে না। শুড জেট অ্যাকসেপ্ট দ্য অর্ডার? এখন আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে এই অর্ডারটা সে অ্যাকসেপ্ট করবে কি করবে না। ওকে, তো জেট ইনকর্পোরেশন কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট বিফোর কনসিডারিং স্পেশাল অর্ডার। আমরা কন্ট্রিবিউশন কি সেটা আমরা প্রিভিয়াস সিভিবি অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখে আসছি। সো অ্যাকর্ডিং টু কন্ট্রিবিউশন ইনকাম ফরম্যাট স্টেটমেন্টের আলোকে এখানে জেট ইনকর্পোরেশনের স্পেশাল অর্ডার পাওয়ার পূর্বে তার ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে এখানে। সো রেভিনিউ 5,000 ইউনিটস ইন্টু $20, দ্যাট মিনস $1,00,000। ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 20,000, direct labor 5,000, manufacturing overhead 10,000, and marketing cost 5,000. So total variable cost 40,000. Existing স্পেশাল অর্ডার ছাড়া তার এখন যে প্রোডাকশন করছে 5,000, সেলস করছে 5,000, তো তার ভেরিয়েবল কস্ট হচ্ছে ফর 5,000 40,000। ফর 5,000 ইউনিটস টোটাল ভেরিয়েবল কস্ট ইজ $40,000। ওকে, so contribution margin, sales minus variable cost equal to 60,000. Fixed cost, manufacturing overhead 28,000, marketing cost 20,000. So total fixed cost 48,000 and net operating income 12,000. This is the existing income statement. অর্থাৎ স্পেশাল অর্ডার ছাড়া বর্তমানে যে সে 5,000 ইউনিটস প্রডিউস করছে এবং সেলস করছে, তাতে তার নিট অপারেটিং ইনকাম হচ্ছে $12,000। ওকে, সো আমরা দেখেছি যদি এখন সে 3,000 এর অর্ডারটা অ্যাকসেপ্ট করে তাহলে কি সিচুয়েশন হয়। ইনক্রিমেন্টাল রেভিনিউ 3,000 ইন্টু 10। আমরা দেখেছিলাম যে একটা ফরেন কাস্টমার থেকে স্পেশাল অর্ডার পেয়েছে 3,000 এর, এবং প্রতিটার পারচেস প্রাইস বা প্রতিটার সেলস প্রাইস হচ্ছে $10 করে, তাতে হচ্ছে 30,000। যদি আমরা 3,000 স্পেশাল অর্ডারে বিক্রি করতে চাই তাহলে আমাদের বিক্রয় বা রেভিনিউ ইনক্রিজ করছে 30,000। ইনক্রিমেন্টাল কস্ট 3,000 ইন্টু 8 অনলি ভেরিয়েবল কস্ট, কারণ ফিক্সড কস্ট তো যদি আমরা যেহেতু এদের আইডিয়াল ক্যাপাসিটি আছে, আমরা প্রোডাকশন করি বা নাই করি, যদি 3,000 প্রোডাকশন নাও হয় বা নাও করা হয় তাহলেও ফিক্সড কস্ট যা তাই ইনকার্ড হবে। যদি 3,000 প্রোডাকশন আমরা এক্সট্রা করতেও চাই ফর ফরেন কাস্টমার, তাহলে আমাদের ফিক্সড কস্ট এক্সট্রা ইনক্রিজ করবে না। সুতরাং অনলি ভেরিয়েবল কস্ট শুড বি কনসিডার। দ্যাট মিনস যদি 3,000 আমরা সেল করতে যাই, শুধুমাত্র এই ভেরিয়েবল কস্টটা ইনক্রিজ করবে। দ্যাট মিনস 3,000 ইন্টু 8 24,000 কস্ট উইল ইনক্রিজ। সো ভেরিয়েবল কস্ট 8 কিভাবে আসলে সেটা আমরা দেখে দিচ্ছি একটু। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার and manufacturing, variable manufacturing overhead and variable marketing cost. So direct materials 4 per unit, direct labor 1 per unit, manufacturing variable manufacturing overhead $2 per unit, and variable marketing cost $1 per unit. So per unit variable cost is $8. তো এটা আমরা কনসিডার করে দেখলাম। দ্য ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ অফ অ্যাকসেপ্টিং দ্য অর্ডার, যদি এই অর্ডারটা অ্যাকসেপ্ট করা হয় তাহলে ফিনান্সিয়াল বেনিফিট হচ্ছে $6,000। সুতরাং আমরা কি বলতে পারছি, ইফ জেট অ্যাকসেপ্ট দ্য স্পেশাল অর্ডার, যদি সে স্পেশাল অর্ডার অ্যাকসেপ্ট করে, দ্য ইনক্রিমেন্টাল রেভিনিউ উইল এক্সিট দ্য ইনক্রিমেন্টাল কস্ট। এই রেভিনিউটা ইনক্রিমেন্টাল কস্টের চেয়ে বেশি হচ্ছে। The incremental revenue will exit the incremental cost. So in other words, net operating income will increase by 6,000. This suggests that
জেড শুড অ্যাকসেপ্ট দ্য অর্ডার। সুতরাং তার এই স্পেশাল অর্ডারটা গ্রহণ করা ঠিক হবে বা উচিত হবে। সো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য road, this is the way to make decision regarding taking an special order. ওকে, আমরা প্রথমে শুধুমাত্র একটা ইনকাম স্টেটমেন্ট করব স্পেশাল অর্ডার ছাড়া। এরপরে আমরা একটু দেখব যদি স্পেশাল অর্ডারটা গ্রহণ করা হয় তাহলে কতটুকু রেভিনিউ ইনক্রিজ হয়, কতটুকু খরচ ইনক্রিজ হয়। যদি রেভিনিউ ইনক্রিজ বেশি হয় খরচের চেয়ে তাহলে আমরা স্পেশাল অর্ডারটা অ্যাকসেপ্ট করব। যদি রেভিনিউ ইনক্রিজটা বা ইনক্রিমেন্টাল রেভিনিউ কম হয় ইনক্রিমেন্টাল খরচের চেয়ে তাহলে আমরা স্পেশাল অর্ডারটা গ্রহণ বা অ্যাকসেপ্ট করব না। নোট, this answer assume that the fixed costs are unavoidable and that variable marketing cost must be incurred on the special order. এখানে ভেরিয়েবল মার্কেটিং কস্টটা ইনকার করতে হবে যদি স্পেশাল অর্ডার গ্রহণ করা হয়, এটা আমরা অ্যাজিউম করে নিয়েছি এবং ফিক্সড কস্ট আমরা কনসিডার করছি না, বিকজ এটা হচ্ছে অ্যাভয়েড করার সুযোগ আমাদের নাই। দ্যাট মিনস কি, আমরা যদি উৎপাদন নাও করি 3000 তাহলেও আমাদের খরচটা হচ্ছে। ওকে, এটা আমরা যদি স্পেশাল অর্ডার গ্রহণ না করি তাহলে এই খরচকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। ওকে, নেক্সট, দ্য মেক অর বাই ডিসিশন। আমরা একটু মেক অর বাই ডিসিশন দেখে নিচ্ছি। When a company is involved in more than one activity in the entire value chain and it is vertically integrated, যখন একটা কোম্পানির এন্টার ভ্যালু চেইনে একাধিক অ্যাক্টিভিটি থাকে তখন এগুলো কিন্তু ইন্টিগ্রেটেড হয়, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড হয়, একটার সাথে একটা সম্পর্কযুক্ত হয়। এ ডিসিশন to carry out one of the activities in the value chain internally rather than to buy externally from a supplier is called make or buy decision. অর্থাৎ এই যে একাধিক ভ্যালু চেইন থাকে সেক্ষেত্রে আমরা একটা অ্যাক্টিভিটিসকে আমরা কি আমাদের নিজেরা প্রডিউস করব না এক্সটার্নাল থেকে আমরা এটা বাই করব, এরকমের হচ্ছে বিষয়। এটাকে বলছি আমরা মেক অর বাই ডিসিশন। আমরা নিজেরা কি প্রডিউস করব এই পার্টস অথবা প্রোডাক্ট, না আমরা বাইরে থেকে এটা আউটসোর্সিং করব, এক্সটার্নাল থেকে আমরা পারচেস করব। শুড উই আউটসোর্স এ কম্পোনেন্ট দ্যাট উই কারেন্টলি মেকিং, আমরা যেটা কারেন্টলি মেকিং করছি সেটা কি আমরা বাইরে থেকে আউটসোর্স করব কিনা সেটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেক অর বাই ডিসিশন হয়ে থাকে। Should we make a component that we are currently outsourcing, অথবা বর্তমানে আমরা আউটসোর্স করছি এটা আমরা বাইরে থেকে should we make a component that we are currently outsourcing, যেটা আমরা বর্তমানে কারেন্টলি আউটসোর্স করছি সেটা আমরা তৈরি করব কিনা। এক্ষেত্রে যে বিষয়গুলো কনসিডার করতে হবে, ডিপেন্ডাবিলিটি, কোয়ালিটি কনসিডারেশন and focus are important consideration. Dependability, quality consideration and focus are important consideration. এক্ষেত্রে যদি আমরা আউটসোর্সিং করতে চাই আমরা কি তাদের উপর ডিপেন্ড করতে পারবো কিনা, তারা আমাদের স্পেসিফাইড আমাদের কোয়ালিটি কনসিডার করবে কিনা, এটা আমাদের কনসিডার করতে হবে বা এগুলো আমাদের দেখতে হবে। A make or buy decision should be based only on the differential or incremental cost. A make and buy decision also should be based on the differential or incremental cost. Cost item unaffected by the decision should be disregarded. যদি কোনো খরচের আইটেমটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো এফেক্ট না করে সেটাকে আমরা কনসিডার করব না, সেটাকে ডিসরিগার্ডেড করব আমরা। ওকে, সুতরাং মেক অ্যান্ড বাই ডিসিশন হচ্ছে যখন একাধিক ভ্যালু চেইনের মাধ্যমে একটা প্রোডাক্ট ফাইনালি প্রডিউস করা হয় সেক্ষেত্রে একটা কম্পোনেন্টকে বা একটা অ্যাক্টিভিটিকে আমরা কি নিজেরা প্রডিউস করব না বাইরে থেকে পারচেস করব। দিস ইজ দ্য মেক অর বাই ডিসিশন। এটা হতে পারে যে আমরা বর্তমানে মেক করছি, এই মেকিং এর পরিবর্তে আমরা বাইরে থেকে আউটসোর্স করব কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি আমরা, অথবা বর্তমানে আমরা আউটসোর্সিং করছি এটা কি নিজেরা প্রডিউস করব কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এখানে ফিনান্সিয়ালি ছাড়াও
আমাদের ডিপেন্ডাবিলিটি, কোয়ালিটি অলসো শুড বি কনসিডার্ড। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি আমরা। এসেক্স company manufactures part A4 that is used in on of its product. এসেক্স কোম্পানি ম্যানুফ্যাকচারস করে পার্ট A4, যেটা তাদের প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট অফ দিস পার্ট ইজ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস $9, direct labor 5, variable overhead 1, depreciation of special equipment 3, supervisor salary 2, general factory overhead 10. So unit product cost 30. বর্তমানে যে তৈরি করা হচ্ছে A4, যে কম্পোনেন্ট তার তৈরি করছে কোম্পানি, তার প্রোডাক্ট কস্ট হচ্ছে 30। এটা এলিমেন্ট ওয়াইজ আমরা একটু দেখলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, ডিপ্রিসিয়েশন অফ স্পেশাল ইকুইপমেন্ট, সুপারভাইজার স্যালারি, জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, টোটাল মিলে হচ্ছে ইউনিট প্রোডাক্ট কস্ট 30। ওকে, the special equipment used to manufacture part A4 has no resale value. এটা কোনো রিসেল ভ্যালু নাই। the special equipment used to manufacture part A4, যে ম্যানুফ্যাকচার আমরা A4 পার্টস তৈরি করার জন্য যে ইকুইপমেন্টটা আমরা ইউজ করছি, যদি এটা বাইরে থেকে আউটসোর্সিং করতে যাই, অর্থাৎ যদি আমরা নিজেরা প্রডিউস না করে বাইরে থেকে সংগ্রহ করি A4 পার্টস, তাহলে এর পিছনে যে ইকুইপমেন্টটা কাজ করছে, যেটা আমরা ইউজ করে এটা তৈরি করছি, সেই ইকুইপমেন্ট আমাদের কোনো রিসেল ভ্যালু নাই, কোথাও আমরা ইউজ করতে পারবো না এবং এটা কোনো বিক্রি করে দেওয়া যাচ্ছে না। দ্য টোটাল অ্যামাউন্ট অফ জেনারেল ফ্যাক্টরি ওভারহেড which is allocated on the basis of direct labor hour would be unaffected by this decision. General factory overhead, যেটাকে আমরা allocated করছি on the basis of direct labor hour, যদি এটা আমরা বাইরে থেকে পারচেসও করি, তাহলেও এই জেনারেল ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড হবে, এটা কোনো এফেক্ট করবে না। যদি আমরা নিজেরা প্রডিউস না করে বাইরে থেকে পারচেসও করি, তাহলেও এই খরচটা সংগঠিত হবে। The 30 units, the $30 unit product cost is based on 20,000 parts produced each year, অর্থাৎ 20,000 parts প্রডিউস করব, এটা এই বেইজে একটা ইউনিটের, একটা A4 পার্টসের প্রোডাকশন কস্ট হচ্ছে $30. An outside supplier has offered to provide the 20,000 parts at a cost 25 per parts. আমাদের প্রোডাকশন কস্ট হচ্ছে $30, বাট বাইরে থেকে একজনে অফার করছে যে তুমি এটা যদি পারচেস করতে পারো $25 per parts, $25 per parts. Should the company stop making parts A4 and buy it from the outside supplier? যেহেতু এটা সাপ্লায়ার $30 চেয়ে কম মূল্যে অফার করেছে, সুতরাং আমরা কি এটা বাইরে থেকে পারচেস করব, বাই করব, না আমরা প্রোডাকশনটা কন্টিনিউ করব, না আমরা এই মেক চালিয়ে যাব, আমাদের মেকিংটা চালিয়ে যাব সেটা। সো এটা আমাদের একটু ডিসিশন মেক করতে হচ্ছে। একটু আবার দেখে নিচ্ছি, এর প্রোডাকশন কস্ট পার পার্টস অফ A4 ইজ $30। বাইরে থেকে একজন আমাদেরকে অফার করেছে পার A4 পার্টস ইজ $25। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড টোটাল যেটা সংগঠিত হয়ে থাকে, এটা যদি আমরা উৎপাদন নাও করি তাহলেও খরচটা হবে, এটা আমাদের এফেক্ট করছে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এবং এই A4 তৈরি করার ক্ষেত্রে আমরা যে ইকুইপমেন্ট ইউজ করে থাকি, এই ইকুইপমেন্টের রিসেল ভ্যালু নাই এবং এটা অল্টারনেটিভ ইউজ করার কোনো স্কোপও আমাদের নাই। এবং আমরা যে প্রোডাক্ট প্রডিউস করেছি, A4 যে পার্টস প্রডিউস করেছি, তার প্রোডাক্ট কস্ট হচ্ছে 30, যার মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস রয়েছে 9, ডাইরেক্ট লেবার হচ্ছে 5, ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 1, ডিপ্রিসিয়েশন অফ স্পেশাল ইকুইপমেন্ট এটা আমাদের রিলেভেন্ট না। কারণ হচ্ছে কি, এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, বলেই দিয়েছে রিসেল ভ্যালু নাই। সুপারভাইজার স্যালারি 2 অ্যান্ড জেনারেল ফ্যাক্টরি ওভারহেড এটা আমাদের কনসিডার করার সুযোগ নেই, কারণ বলেই দিয়েছে যে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড প্রোডাকশন না করলেও এই খরচটা সংগঠিত হবে, এটা অ্যাভয়েড করার স্কোপ আমাদের নেই। ওকে, সো আমরা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেখছি। এক্ষেত্রে কস্ট পার ইউনিট
অ্যান্ড যদি আমরা মেক করতে চাই তাহলে আমাদের এই খরচগুলো সংগঠিত হবে বেসড অন 20,000 ইউনিটস, এবং বাই করলে আমাদের এই খরচগুলো সংগঠিত হচ্ছে, বা এই টাকাগুলো এই ডলার এই পরিমাণ ডলার আমাদের আউটসোর্স করতে হচ্ছে, অথবা বাইরে আমাদেরকে এটা পে করতে হচ্ছে। ওকে, সো আউটসাইড পারচেস প্রাইস $25 per unit into 20,000, দ্যাট মিনস $5,00,000। যদি এটা আমরা আউটসোর্স করতে যাই, আউটসাইড পারচেস প্রাইস উইল বি $5,00,000। যদি এটা আমরা পারচেস করি বা বাই করি তাহলে আমাদের খরচ হচ্ছে $5,00,000। ওকে, যদি মেক করতে যাই তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 20,000 ইন্টু 9, সো 1,80,000। ডাইরেক্ট লেবার এটা হচ্ছে 5 পার ইউনিট, দ্যাট মিনস 1,00,000। ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট 1, দ্যাট মিনস 20,000। ডিপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট পার ইউনিট 3, এটা আমাদের অ্যাভয়েডেবল কস্ট না, এটা আমাদের রিলেভেন্ট কস্ট না। কেন রিলেভেন্ট কস্ট না? যদি আমরা পারচেস করি তাহলেও আমাদের ডিপ্রিসিয়েশন হবে, কারণ যে ইকুইপমেন্ট এই পারপাসে ইউজ করা হয় এই ইকুইপমেন্টের কোনো রিসেল ভ্যালু নাই এবং এটা অন্য কোথাও ইউজ করার স্কোপও নাই। সুতরাং যদি আমরা পারচেসও করি তাহলেও এই খরচটা সংগঠিত হবে। এখানে আমরা শুধু রিলেভেন্ট কস্টগুলোকে কনসিডার করছি মেকের ক্ষেত্রে, অর্থাৎ যদি আমরা পারচেস করি তাহলে এই খরচগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো, এই খরচগুলো আমাদের অ্যাভয়েড করার সুযোগ আছে। যদি আমরা পারচেস করতে যাই তাহলে এই খরচগুলো অ্যাভয়েড করার সুযোগ আছে। আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কস্ট প্রয়োজন হবে না পারচেস করলে, আমাদের ডাইরেক্ট লেবার প্রয়োজন হবে না পারচেস করলে, আমাদের ভেরিয়েবল ওভারহেড প্রয়োজন হবে না পারচেস করলে, আমাদের ডিপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট এটা সংগঠিত হবে পারচেস করলে, সুতরাং এটা আমরা নিচ্ছি না, এটা রিলেভেন্ট না। সুপারভাইজার স্যালারি এটা আমাদের প্রয়োজন হবে না যদি আমরা পারচেস করি, সুতরাং এটা রিলেভেন্ট, এটা আমরা নিচ্ছি। অ্যান্ড অ্যালোকেটেড জেনারেল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 10, এটা আমরা নিচ্ছি না, কারণ যদি আমরা বাইও করতে যাই, যদি আমরা বাইরে থেকে আউটসোর্সিংও করি তাহলে আমাদের জেনারেল ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড হবে, সংগঠিত হবে, এটা আমরা অ্যাভয়েড করতে পারছি না। সো মেক পারপাসে আমাদের খরচ হচ্ছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। যদি আমরা বাই করি তাহলে মেকিং এর ক্ষেত্রে এই খরচগুলো আমরা অ্যাভয়েড করতে পারছি 3,40,000। যদি আমরা বাইরে থেকে পারচেস করি বা বাই করে থাকি তাহলে আমাদের আউটফ্লো হচ্ছে, ফিনান্স আউটফ্লো হচ্ছে, আমাদের টাকা চলে যাচ্ছে $5,00,000। সো ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ of making parts A4 $1,60,000, that means 5,00,000 minus 3,40,000। যদি এটা আমরা নিজেরা প্রডিউস করি, মেকিং করি, তাহলে ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ বা বেনিফিট পাচ্ছি rather than by 1,60,000। so the Essex should making the parts A4 because it will shows the financial advantages, financial benefited 1,60,000 if it is made। যদি এটা তৈরি করা হয়, যদি এটা নিজেরা প্রডিউস করা হয়, নিজেরা উৎপাদন করা হয় তাহলে ফিনান্সিয়াল বেনিফিট দিচ্ছে। সুতরাং এটা আমরা বাই না করে মেক করব, নিজেরা প্রডিউস করব। ওকে, সো আমরা একটু দেখে নিচ্ছি এখানে কি কথা বলছে। শুড উই মেক or buy part A4 give that the total avoidable cost are less than the cost of buying the part, Essex should continue to make the part। সুতরাং যে অ্যাভয়েডেবল খরচগুলো আছে যদি আমরা পারচেস করি বা বাই করি, সেক্ষেত্রে যে খরচটা অ্যাভয়েড করার সুযোগ আছে সেই অ্যাভয়েডেবল কস্টটা হচ্ছে লেস দ্যান দ্য কস্ট অফ বাই অফ দিস পার্টস। সুতরাং এটা আমরা মেক করব বা Essex should continue to make the part। The avoidable cost associated with making part A4 include direct materials, direct labor, variable overhead and the supervisor salary। আমরা এই কথাগুলো এর আগেও বলে আসছি, এগুলোকে আমরা অ্যাভয়েড করার সুযোগ পাচ্ছি। যদি আমরা বাই করতে যাই, পারচেস করতে যাই, আউটসোর্স করতে যাই তাহলে এগুলো আমাদের অ্যাভয়েড করার সুযোগ আছে। সুতরাং এগুলো আমরা কনসিডার করেছি এবং এগুলো কনসিডার করার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেক করলে $1,60,000
ফিনান্সিয়াল বেনিফিট পাওয়া যাচ্ছে, ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে রাদার দ্যান আউটসোর্স, রাদার দ্যান বাই। সুতরাং এসেক্স শুড কন্টিনিউ টু মেক দ্য পার্টস। ওকে, সো আমরা যদি একটু এট এ গ্লান্সে দেখতে চাই আজকে আমরা কি আলোচনা করেছিলাম, আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছি। যদি একটু আমরা রিপিটিশন করতে চাই তাহলে আমরা কি দেখেছিলাম? আমরা প্রথমে দেখেছিলাম যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে 6টা কি কনসেপ্ট রয়েছে। 6টা কি কনসেপ্টের নাম্বার 1 ডিফাইন অল্টারনেটিভস, নাম্বার 2 হচ্ছে আইদার রিলেভেন্ট কস্ট অর ইরিলেভেন্ট কস্ট, সেটা আমাদের কনসিডার করার বিষয়। অ্যান্ড কি কনসেপ্ট 3 ছিল ডিফারেন্সিয়াল কস্ট অর ইনক্রিমেন্টাল কস্ট অর অ্যাভয়েডেবল কস্ট। কি কনসেপ্ট যেটা 4 ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে সান কস্ট কিনা, সেটা আমাদের কনসিডার করার বিষয়, দেখার বিষয়। দেন ফিউচার কস্ট, এই ফিউচার কস্টের ক্ষেত্রে এই ফিউচার কস্ট আবার ডিফারেন্সিয়াল হয় কিনা সেটা একটু বিষয় ছিল, এটা কি পয়েন্ট যেটা কি কনসেপ্ট 5 ছিল সেটা। অ্যান্ড কি পয়েন্ট যেটা 6 ছিল সেখানে ছিল অপরচুনিটি কস্ট। এই কি কনসেপ্টগুলোকে একটু ভালো করে আয়ত্ত করতে হবে। তোমরা যখন লেকচারটা দেখবে বা শুনবে তখন এই কি যে 6টা যে কি কনসেপ্ট আছে সেগুলো ভালো করে আত্মস্থ করতে হবে। ওকে, এরপরে আমরা সিনথিয়া বোস্টন থেকে নিউ ইয়র্কে যেতে চায়, 230 মাইল দূরত্ব তার বন্ধুর বাসা। তো এই যাওয়ার ক্ষেত্রে তার 2টা ওয়ে ছিল, একটা ছিল সে নিজের গাড়ি ড্রাইভ করতে পারবে অথবা সে ট্রেনে করে যেতে পারবে। সো কোনটা তার জন্য বেটার হবে, আমরা কোনটা তার জন্য বেটার হবে সেটা আমরা আসলে খোঁজার জন্য এই আলোচনাগুলো করি নাই। আমরা আলোচনা করেছিলাম আইডেন্টিফাই দ্য রিলেভেন্ট কস্ট অ্যান্ড ইরিলেভেন্ট কস্ট। সিনথিয়া বোস্টন থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য সে কি তার নিজের গাড়ি ইউজ করবে, নিজের কার ইউজ করবে, না ট্রেন ইউজ করবে? এক্ষেত্রে 13টা কস্ট দেয়া ছিল, 13টা কস্ট এলিমেন্ট দেয়া ছিল। আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেখানে কিছু কস্ট রিলেভেন্ট এবং কিছু খরচ ছিল ইরিলেভেন্ট, এটা আমরা দেখেছিলাম। এবং এর মাধ্যমে এর মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি, আমরা অবগত হয়েছি যে হাউ টু আইডেন্টিফাই হুইচ কস্ট ইজ রিলেভেন্ট অ্যান্ড হুইচ কস্ট ইজ ইরিলেভেন্ট। ওকে, এরপরে আমরা যেটা দেখেছিলাম, আমরা অ্যানালাইসিস করেছি যে যদি একটা স্পেশাল অর্ডার পাওয়া যায় অথবা একটা অর্ডার পাওয়া যায় একটা স্পেশাল প্রাইস, সেটা কি অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, অথবা অ্যাকসেপ্ট করার ওয়েটা কি, সেটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি এবং স্টেটমেন্ট আকারেও দেখেছি। প্রথমে আমাদের অর্ডার ছাড়া, স্পেশাল অর্ডার ছাড়া ইনকাম স্টেটমেন্ট আমরা দেখেছিলাম, সেখানে কতটুকু ইনকাম হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করেছি। এবং তারপরে যদি অর্ডারটা গ্রহণ করা হয় সেক্ষেত্রে ইনক্রিমেন্টাল রেভিনিউ কত হয়, ইনক্রিমেন্টাল কস্ট কত হয়। ইনক্রিমেন্টাল রেভিনিউ যদি বেশি হয় কস্টের সে, তাহলে আমরা স্পেশাল অর্ডারটা অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ আমরা অ্যাকসেপ্ট করবো না। তারপর দেখেছিলাম মেক অর বাই ডিসিশন, অর্থাৎ যখন একটা ভ্যালু চেইন থাকে, একাধিক অ্যাক্টিভিটিস থাকে, তো সেক্ষেত্রে পার্টস সে কি বাইরে থেকে আউটসোর্স করবে না নিজেরা যে মেকিং করছে সেটা কন্টিনিউ করবে। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সেটাও দেখেছিলাম যে হ্যাঁ এদের এটা যে এসেক্স শুড কন্টিনিউ টু মেক দ্য পার্টস, তার এরা এই পার্টসটা তারা গ্রহণ কন্টিনিউ মানে মেকিং কন্টিনিউ করা উচিত। এটা এতটুকুই ছিল আজকের আমাদের লেকচারের আলোচ্য বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই যে লেকচারটা তৈরি করেছি, এটা তৈরি করেছি বেসিক্যালি গ্যারিসনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর 16 এডিশন থেকে, এখান থেকেই বেশি নেওয়া। আমরা এই বইটা ফলো করেছি, প্লাস আমরা কাইসুর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং টুলস ফর বিজনেস ডিসিশন মেকিং এই বই থেকেও নিয়েছি, 8 এডিশনের এই বই থেকেও নিয়েছি। আমরা 2টা বই ফলো করে আমরা বেশি ইউজ করেছি গ্যারিসনের বইটা, আমরা বেসিক্যালি ইউজ করেছি অতিরিক্ত মাত্রায়, বা এখানে হিউজ স্লাইডগুলো তৈরি করতে হিউজ ভাবে আমরা ইউজ করেছি গ্যারিসনের বইটা।
আমরা ওইটাই বেশি ফলো করার চেষ্টা করেছি। তো তোমরা এই বই দুইটা যদি দেখো, বিশেষ করে গ্যারিসনের বইটা যদি দেখো, তাহলে এই লেকচারটা, এই চ্যাপ্টারটা তোমাদের বুঝতে সহায়তা হবে, বোঝা খুব সহজ হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশের যে রাইটারের বইগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো, কারণ সেখানে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো বেশি দেওয়া আছে এবং সেগুলো তোমরা দেখবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে। তো আমরা এখানে শেষ করতে চাই। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে লেকচারটা শুনেছ। ভালো থাকো সবাই, বাসায় থাকো। আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।